আমি ৭২ সনে জয়েন করি বাংলার বাণীতে। ৭৪ সনে একটি রিপোর্টের কারণে আমার চাকরিটা চলে যায়। সংবাদে থাকা অবস্থায়ও আমার 2বার অ্যাক্রিডিটেশন একদম বাতিল করে দেওয়া হলো। একটা রিপোর্ট আমি লিখেছিলাম সংবাদে, এখানে আছে, ব্যানার হেডলাইন ছিল, মন্ত্রীরা ঘুষ খাবেন না, তথ্য পাচার করবেন না, মন্ত্রী পরিষদে সভায় কোরআন শরীফ নিয়ে শপথ। এটা ছিল জিয়াউর রহমানের আমলে। দুর্নীতি পরায়ণদের উল্লাসের নৃত্য এরশাদের জমানায়। ওইটার কারণে তো আমার সব কিছু আমার উপরে হুলিয়া জারি হলো, পত্রিকা বন্ধ হলো। ৭১ যুদ্ধের শেষে আমরা অনেকেই সাংবাদিকতায় আসি। আমি ৭২ সনে জয়েন করি বাংলার বাণীতে। ৭৪ সনে একটি রিপোর্টের কারণে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করেছিল জাসদ, থাকার কথা, হয়তো আপনার মনে না থাকতে পারে, আমি ইতিহাসে পড়েছেন। তো সেটাতে ওই রিপোর্ট লেখার কারণে আমার পরদিনই 18ই মার্চ 18ই মার্চ আমার চাকরিটা চলে যায়। আপনি তখন কোন পত্রিকায় ছিলেন? বাংলার বাণীতে। এর আগের ঘটনা হলো, সালাম সাহেব অবজারভার থেকে চাকরি হারালেন। এডিট সম্পাদক ছিলেন, জাদরেল সাংবাদিক, তিনি চাকরি হারালেন। গণকণ্ঠ বারবার বন্ধ হচ্ছিল, টলারেন্স লেভেল ছিল একদম জিরো বলতে পারেন ওই আমলে। আমরা তো আশা করেছিলাম যে ৭১-এর আগে যে সমস্ত কমিটমেন্ট বা যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পূরণ হবে, কিন্তু সেটা আমরা দেখিনি। এটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। তারপরে হলো বাকশালের আগে এই 4টা সংবাদপত্র রেখে সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হলো। তো আমি পূর্ব দেশে ছিলাম এই সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যন্ত, তখন তো আমি বেকার হয়ে গেলাম। তো অল্প দিন বেকার, তারপরে হলো 15 আগস্ট হলো, এরপর থেকে সংবাদপত্র আবার বের হতে শুরু করলো। মানে জিয়াউর রহমানের আমল শুরু হলো, খন্দকার মুস্তাকের আমল থেকে শুরু হলো। আমি সংবাদে জয়েন করলাম। তো সংবাদে থাকা অবস্থায়ও আমার 2বার অ্যাক্রিডিটেশন একদম বাতিল করে দেওয়া হলো। একটা রিপোর্ট আমি লিখেছিলাম সংবাদে, এখানে আছে, ব্যানার হেডলাইন ছিল, মন্ত্রীরা ঘুষ খাবেন না, তথ্য পাচার করবেন না, মন্ত্রী পরিষদে সভায় কোরআন শরীফ নিয়ে শপথ। এটা ছিল জিয়াউর রহমানের আমলে। পরদিন দাউদ খান মজলিস ছিলেন তখন প্রেস অ্যাডভাইজার, তিনি ডেকে পাঠালেন এবং তিনি বললেন, এই সূত্রটা কীভাবে তুমি খবরটা পেয়েছ? অনেক সিনিয়র জার্নালিস্ট ছিলেন। আমি তো তখন এই সূত্র তো বলবো না, কিন্তু কবির সাহেবকে বললেন ফোন করে, সম্পাদক কবির সাহেব, আহমেদুল কবির, ওনাকে বললেন যে এটা তো সবাই এতটা বেশি অ্যানয়েড হয়েছে পত্রিকার উপরে না, আসলে আমাদের কলিগদের উপরে, যে কারা এই খবরটা প্রচার করলো। যারা শপথ নিল তথ্য পাচার করবে না, তাহলে এই শপথ নেওয়ার অর্থটা কী? এবং আমরা বের করতে চাই কারা করেছিল। তুমি চেষ্টা করো তোমার রিপোর্টার তোমাকে বলে কিনা। কিন্তু তখন বজলু ভাই ছিলেন, যে জীবিত ছিলেন, বজলু ভাই নিউজ এডিটর ছিলেন। বজলু ভাই বললেন যে কোনো অবস্থাতে আমরা সোর্স বলবো না, কিন্তু ঘটনা সত্য না হলে তাদের ক্লারিফিকেশন দিতে বলেন। তো ঘটনা সত্য, সেই কারণে দেয় নাই, ওইটুকু দেখে গেল। তারপর আমি গেলাম ইত্তেফাকে। তো ইত্তেফাকে যাওয়ার পরে তো বড় কাগজ সবচেয়ে বেশি চলে, ওখানে তো 3,000 রিপোর্ট আমার কিল হলো। এটা আমি টেলিভিশন ইন্টারভিউতে বলেছি ওই সব এরশাদের পতনের পরে। তখন কি এরশাদের শাসনামল চলছে? কোনো রিপোর্টই ছাপা হইতো না অনেক ক্ষেত্রে আর কি। তো অনেক ঝামেলা ছিল। যাই হোক, তারপরেও কিছুটা লেখা যেত মাঝে মধ্যে আর কি। আর প্লাস আনোয়ার হোসেন মঞ্জু মন্ত্রী হয়ে গেলেন, তখন তো নিয়ন্ত্রণ, আরও সেলফ সেন্সারশিপ চালু হয়ে গেলো, যে আমরা তো ওনার লিখতেই পারলাম না। তো তখন ওই বাইরের কাগজগুলোতে লেখালেখি আমি করতাম। খবরের কাগজ নামে একটা সাপ্তাহিক কাগজ, যেটা বন্ধ হয়েছিল আমার রিপোর্টে, যে দুর্নীতি পরায়ণদের উল্লাসের নৃত্য এরশাদের জমানায়। তো ওইটার কারণে তো আমার সব কিছু আমার উপরে হুলিয়া জারি হলো, পত্রিকা বন্ধ হলো। তারপরে আমার বাড়ি অ্যাটাক হলো। এরশাদ সাহেব আমার গাড়ি মির্জাপুরে নিয়ে ভেঙে দিলেন, ফেলে দিলেন ব্রিজের উপর থেকে। আপনি তখন কোথায়? আমি ইত্তেফাকে। না, দেশে ছিলেন নাকি? না, আমি তখন দেশে। আর ওই প্রথম দিকে যখন ঘটনাটা ঘটে তখন আমি ছিলাম মদিনায়। ওই
হাফরুল বাতেনে সৌদি আরবের ওই যে ফার্স্ট যুদ্ধ যেটা শুরু হলো, জি। প্রথম উপসাগরীয় যুদ্ধ, সেটা আমি কভার করতে গিয়েছিলাম। তো লম্বা হিস্ট্রি। তো সেটা দেশে ফেরার পরেই এই অবস্থা হলো। তখনও জালি হওয়ার পরে এরশাদ সাহেবের কী হলো যে কোনো অবস্থাতেই এটাকে কি করা যাবে না, এটা এই রিপোর্টের ব্যাখ্যা দিতে হবে, আর নাহলে জেলে যেতে হবে। আমার 17 ঘন্টা আটকাইলো, নিয়ে ডিজিএফআইয়ের ওই অন্ধকার যে ঘরটা, যেটা পরবর্তীকালে ওই এখন নতুন নাম হয়েছে আয়নাঘর। আয়নাঘর। তখন আয়নাঘর ছিল না, বাট এটা ছিল, একটা যাই হোক, সেল ছিল। সেল ছিল। তো পত্রিকা বন্ধ হওয়ার পরে আমরা মানে খবরের কাগজের, মানে আজকের কাগজ যেটা ছিল, খবরের কাগজের পক্ষ থেকে আমরা আদালতে যাওয়া হলো। আদালতে তখন বিচারপতি শাহাবুদ্দিন ছিলেন প্রধান বিচারপতি। তিনি রায় দিলেন, যেটা এটা আমাদের পক্ষে রায়টা গেল। এবং আজকে যে স্বাধীনতা আমরা ভোগ করি, এটা কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কারণে। কিন্তু অনেকেই এটা মনেও করে না বা জানেও না হয়তো, বা আর জানলেও হয়তো এটা কী করে না। কিন্তু উনিই কিন্তু এই ফ্রিডমটা, যেটা আগেদের নিয়ন্ত্রণ ছিল প্রত্যেকটা ধারার, কিন্তু সব কটা কিন্তু উনি এসে ফার্স্ট এই স্বাধীনতা এনশিওর করেছেন। বিশেষ ক্ষমতা আইন দিয়ে তো আগে কোনো পত্রিকাই বের করা যেতে পারতো না, এরকম অবস্থা ছিল। এই ধারাগুলো তিনি সংশোধন করেছেন। তারপরে হয়তো আমি এখান থেকে বের হয়ে আসলাম। পরে ইত্তেফাকে থাকা অবস্থাতেই ওই একটা বিমান বাহিনীর একটা ইতিহাস, আগস্ট মাসের পরে এই যে পাল্টা অভ্যুত্থানের সময় 3 নভেম্বরে কি হয়েছিল, এটার বিমান বাহিনীর ইতিহাসে ওই বইতে একটা চ্যাপ্টার ছিল। তো যেহেতু বইটা বাইরে যায় নাই, বইটা তাদের মধ্যেই, তো ইতিহাস তাদের, এইটা কোনো ক্লাসিফাইড ইনফরমেশন না, যেটা আমি প্রকাশ করতে পারবো না। ইত্তেফাকে ছাপা হলো এই রিপোর্টটা, বিবিসি ক্যারি করলো। এর পরের দিন তো বিপদ, আবার আমার অ্যাক্রেডিটেশন বাতিল, একদম বাতিল, আবার ঝামেলা, আবার আমাকে 7 দিনের জন্য সাসপেন্ডও করা হলো। এই কারণে আমি বই থেকে রিপোর্ট করেছি, আমি কোনো বাইরের থেকে কোনো কিছু করি না, তাদের ডকুমেন্ট থেকে। এই ছিল অবস্থাটা, নানা ঝামেলা। 91 পর থেকে একটু সুবাতাস বইতে শুরু করলো। 54 সালে তো আমি তো আবার বিএনপি যখন ক্ষমতায়, তখন তো আমি জেলে গেলাম 94-এ একটা রিপোর্টের কারণে। রিপোর্টার ছিল সিরাজুল ইসলাম কাদির, পরে রয়টার্সের ব্যুরো চিফ। রিপোর্টটা কি ছিল? এটা ওই ফিনান্সিয়াল একটা রিপোর্ট ছিল। এটা মুর্শাদ খান সাহেবের বিপক্ষে গিয়েছিল, উনি মামলা করেছিলেন এবং আমি জেল গেলাম। তারপরে তো অনেক কাহিনী, যাই হোক। তো 94-এ তো একের পর এক ঘটনা ঘটতে ছিল আর কি। এরপরে 94-এর পরে আবার ঝামেলা। যখন 2001-এ যখন সরকার মোটামুটি একটা ফ্রিডমটা একটু কিছুটা আমরা পেলাম, তো এখন আবার হইল কি, তখন আবার ওই মালিক পক্ষ আবার তখন কাগজে রিপোর্ট দিতে চাইতেন না। সরকার যতটা না চাইতো, মালিক পক্ষের ইন্টারেস্ট বেশি ছিল। যুগের পাল্টায় তো পরিবর্তন হয়। আমি তখন এরপরে আমি ইত্তেফাক ছাড়লাম। 92-তে আমি পত্রিকা বের করলাম, বাংলা বাজার পত্রিকা। অনেক ঝামেলা, যাই হোক, বেশি দিন আমি এই পত্রিকাটা ধরে রাখতে পারিনি। মানব জমিনে আসার পরে তো অনেক ইতিহাস, অনেক, যে মামলাটার কারণে, যেটা আমি আদালত অবমাননার মামলা যেটা হয়েছিল, সেই মামলাটা তো বাংলাদেশের ইতিহাসে সবাই কিন্তু মানে নিজে হাত জোর করে ক্ষমা চায়, আদালতে মানে কী করতে পারে না। হোসেন মোহাম্মদ এরশাদ কথা বলেছিলেন বিচারপতি লতিফুর রহমান সাহেবের সঙ্গে ফোনে একটা মামলার রায়ের আগে। এটা খুবই গর্হিত কাজ, সেটা নিয়ে আমরা রিপোর্ট করেছিলাম রূপক করতে। বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তখন প্রেসিডেন্ট, শেখ হাসিনা তখন ক্ষমতায় 96 থেকে 2001, এর মধ্যে মামলাটা হল। মামলাটা এরপরে যেহেতু আদালত পড়ায় গসিপ যে এইরকম হয়েছে, এইটা বিচারপতি শাহাবুদ্দিন সাহেব অর্ডার দিলেন যে অবশ্যই মানহানি মামলা করতে হবে।
তো আদালতে মামলা হলো সরকারের পক্ষে। তো আমাদেরকে আদালতে তলব করা হলো। তলব করার পরে আমাদের তখন আদালত বলল যে প্রমাণ হাজির করতে হবে, আর নাহলে তো বিকল্প পত্র জেলে যেতে হবে। তো আমার লয়ার ছিলেন সৈয়দ ইশতিয়াক আহমেদ ও ব্যারিস্টার রুকনুদ্দিন মাহমুদ। আমি তাদের কাছে গেলাম, তারা বললেন, ইশতিয়াক সাহেব আমার কথা শুনিয়ে বললেন যে যদি প্রমাণ থাকে তাহলে কোর্টে দাঁড়াবো, আর না হলে তো আপনি যাই সহজ সরল ভাষায় মাপ চাইবেন। আমি বললাম প্রমাণ আছে। উনি বললেন কী প্রমাণ আছে? বলে আমার কাছে টেপ আছে। তো টেপ আমি শোনালাম দুজনকে। আর আজকের যিনি অ্যাটর্নি জেনারেল, উনিও তখন ওই চেম্বারে কাজ করতেন। সবাই শোনার পরে ইশতিয়াক সাহেব বললেন যে এবার পাওয়া গেছে, দেখা যাক কী হয়। তা আমরা কোর্টে জানালাম, কোর্টকে বলা হলো যে আমরা প্রমাণ হাজির করব। ডেট যেদিন নির্দিষ্ট তারিখ, ওই তারিখে আমরা হাজির হলাম। তখন ভয় ছিল যে রাস্তায় কোনো কারণে যদি নিয়ে যায়। 3টে কপি করলাম, 3 জায়গায় 3জন রিপোর্টার তিন দিক থেকে নিয়ে মুভ করে, এবং হাজির হইল কোর্টে সবাই, আমি সহ সবাই হাজির হইলাম। হাজির হওয়ার পরে আমি বললাম যে এই তো কোর্টে বড় বড় জাজের লয়ার আমার ছিলেন এবং বড় বড় বিচারপতিগণ ছিলেন। শোনার পরে তারা বললেন যে আধা ঘন্টার জন্য কোর্টের কার্যক্রম মুলতবি। কেন মুলতবি? আমরা শুনব টেপে কী আছে। টেপ তো বানানো হইতে পারে, এটা সেটা, যদিও তখন এই অবস্থা ছিল না, তখন বানানো যেত না। যাই হোক, শোনার পরে তারা কনভিন্স হইলেন যে এটা এরশাদ সাহেবের গলা এবং বিচারপতি লতিফুর রহমানের গলা। বিচারপতি তাৎক্ষণিকভাবে পদত্যাগ করলেন। পদত্যাগ করে চলে গেলেন। মামলা চলতে থাকলো। মামলার রায় হলো ফানির রায়। এরশাদ সাহেবের 6 মাসের জেল, আমার 1 মাসের, আর আমার সম্পাদক মাহবুবা চৌধুরীর হলো 1 দিনের জেল। অনেক দিন আগের ঘটনা, 2 দশক হয়ে যাচ্ছে। আদালতে আমরা অ্যাপিল করেছিলাম, এটা পরে আছে। এরশাদ সাহেব মারা গেছেন, লতিফুর রহমান সাহেবও মারা গেছেন। এই হচ্ছে বাংলাদেশের বিচার, পেন্ডিং আছে।